সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 2 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস দিবস। দর্শক, লিভিং ওয়েল উইথ আর্লি ডায়াগনোসিস, ইফেক্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড আ ব্রাইটার ফিউচার, এই স্লোগান নিয়ে আজ এই দিবসটি পালিত হয়েছে। দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানার চেষ্টা করব এবং যাদের এই অসুখটি আছে তাদের কি করণীয় তা বোঝার চেষ্টা করব। দর্শক, আমন্ত্রণ জানাই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, আজ 126তম পর্ব। এবং আমরা আজ কথা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস সচেতনতা দিবস এবং আমাদের করণীয় সম্পর্কে। দর্শক, আজকের আমাদের এই চমৎকার আয়োজনে, এই বিশেষ দিনের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার নাদিয়া শাবনাম ম্যাম, এমবিবিএস বিসিএস হেলথ, এমডি রিউমাটোলজি বিএসএমএমইউ, ইসিআরটি EULAR, Rheumatology and Medicine Specialist, National Institute of Traumatology and Orthopedic Rehabilitation, ঢাকা। ম্যাম আছেন আমাদের সাথে, আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। কেমন আছেন ম্যাম? আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি শুরুতেই ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনার ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজ এই বিশেষ দিনে আমরা চাই রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে একটা সচেতনতা আমার দর্শকদের মাঝে তৈরি করতে, এবং এই আয়োজনে আমাদের সঙ্গী হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ম্যাম আবারও। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর স্বর্ণা, এবং আমি রাজ টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে এই এত সুন্দর একটা বিশেষায়িত দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। দর্শক, আমাদের দেখছেন রাজ টিভির পর্দায় সরাসরি। বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এই আয়োজনটিতে যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে, আমাদের লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে নাম, বয়স এবং প্রশ্নের কথা কিংবা সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। দর্শক, আমাদের আজকে আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আয়োজনে। ম্যাম, শুরুতেই একটু জানতে চাইবো, এই যে আজ বিশ্বজুড়ে পালিত হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস দিবস, এই দিবসটি আসলে আমরা পালন করি বিশ্বজুড়ে এত ঘটা করে, এই পালনের উদ্দেশ্যটা কি ম্যাম? এই দিবসটা আসলে কেন এত বেশি প্রয়োজনীয়, আসলে এত ঘটা করে পালনের উদ্দেশ্যটা কি? রিমাটয়েড আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী অসুখ। তো এই যে সচেতনতা দিবস, রিমাটয়েড আর্থ্রাইটিস সচেতনতা দিবস, এটা 2013 সাল থেকে পালিত হয়ে আসছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এটার কিছু উদ্দেশ্য আছে। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী অসুখ, তো সেজন্য যে সমস্ত রোগীরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, তাদেরকে তাদের রোগ সম্পর্কে সচেতন করা, তাদেরকে এডুকেট করা, শিক্ষাদান করা, কি কারণে এই রোগটি হচ্ছে, কারণ কি, এই ক্ষেত্রে কি কি অঙ্গ তার এফেক্টেড হতে পারে, দীর্ঘমেয়াদী কি কি প্রভাব প্রভাব পড়তে পারে এই রোগ হলে, এবং এর চিকিৎসা আর হচ্ছে প্রভাবগুলো নিয়েই আমরা অ্যাকচুয়ালি সচেতন করার চেষ্টা করি রোগীদেরকে। এটাতে আহ, এর মাধ্যমে রোগীদের যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, সেই সেই ক্ষেত্রে যে মানসিক এবং শারীরিক যে ক্ষতিগ্রস্ত ওনারা হচ্ছেন, একটু সচেতন হলে কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই জন্য সচেতনতাটা আসলে খুব বেশি জরুরি। এই কারণেই এটার আমরা পালন করে থাকি। এটার ইম্প্যাক্টটা অনেক বেশি জীবনযাত্রার মান উন্নয়ন করানোর জন্য। আমরা আসলে এই অ্যাওয়ারনেস ডে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পালন করে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুতরাং দর্শক, আসলে আমরা বুঝতে পারলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর ভালো থাকার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে কিন্তু সচেতনতা। আর এই সচেতনতা তৈরির উদ্দেশ্যেই কিন্তু আজকের আমাদের আয়োজন। আমি ম্যামের কাছ থেকে একটু রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা সম্পর্কে জানতে চাই। এই রোগটি আসলে কি ধরনের রোগ? রিউমাটয়েড আর্থ্রাইটিস বাংলায় আমরা বলি গিটে বাত। বিভিন্ন ধরনের বাত রয়েছে। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটি আসলে ইনফ্ল্যামেটরি, অটোইমিউন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। এর মানে হচ্ছে, একটু বুঝে নিই আগে যে আর্থ্রাইটিসটা কি জিনিস। আমাদের যে হাড়ের যে সন্ধিস্থল, অস্থি সন্ধিস্থল, সেটা দুটো হাড়ের যে জয়েন্ট,
সেখানে প্রদাহ হয়। তো এটা কেন হচ্ছে প্রথমে এটি একটু জেনে নিলে তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্বন্ধে বুঝতে পারবো। তো আহ, দুটো হাড়ের সংযোগ স্থলটাকে, দুটো হাড়কে ধরে রাখার জন্য কিছু লিগামেন্টস আছে। জয়েন্টের একটা ক্যাপসুল থাকে, এবং এই যে লিগামেন্ট এবং ক্যাপসুলের নিচে একটা পাতলা আবরণ থাকে, সেটাকে আমরা সাইনোভিয়াম বলি। সেখান থেকে একটা রস নিঃসৃত হয়, যার মাধ্যমে জয়েন্টটা একটা মানে খুব স্মুথ ভাবে, মানে মুভমেন্ট করার সময় স্মুথ, দুটা জয়েন্টে মানে হাড়ের মধ্যে ঘষা লাগে না। তো এখন আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার কাজ হচ্ছে আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, সেটাকে প্রতিরোধ করা এবং সেখান থেকে শরীরকে সুস্থ রাখা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটা অজানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি সক্রিয় হয়ে যায়, হয়ে গিয়ে এই আমাদের জয়েন্ট গুলোকে অ্যাটাক করে। তখনই এখানে জয়েন্ট গুলো ফুলে যায়, ব্যথা হয়। এইটাকেই আমরা অ্যাকচুয়ালি রিমাটয়েড আর্থ্রাইটিস। এবং এইটার বিভিন্ন বাতের বিভিন্ন ধরনের উপসর্গ রয়েছে। রিমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের বাত, যে বাতটা আসলে আমাদের হাত আর পায়ের জয়েন্ট গুলোকে মেইনলি এফেক্ট করে। এটাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আমরা দর্শকরা আমরা আমরা কিন্তু বুঝতে পারলাম আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস অসুখটি কি। এক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই যখন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করে, তখন কিন্তু এই অসুখটি হচ্ছে। আমরা এই বিষয়টি জানলাম। ম্যাম, এই অসুখে ব্যথা থাকবে, এটা আমরা বুঝতে পেরেছি। এই ব্যথাটা আসলে কোন জয়েন্টে বা কোন ধরনের জয়েন্টে শুরুতে দেখা দেয়? ব্যথাটার ধরনটা কি, এবং এছাড়া আনুষঙ্গিক অন্য কোনো উপসর্গ আছে কিনা, এ বিষয়ে একটু জানবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা প্রথমে ব্যথা দিয়ে শুরু হয়। ব্যথাটা হচ্ছে আমাদের হাতের ছোট ছোট জয়েন্ট গুলোকে এফেক্ট করে, পায়ের ছোট আঙুল গুলোকে এফেক্ট করে। এছাড়া ধীরে ধীরে এটা যখন রোগটা বাড়তে থাকে, এটা আমাদের কবজি, তারপর হচ্ছে কনুই এবং অন্যান্য জয়েন্ট গুলোতে এফেক্ট করে। তবে এটার একটা মানে স্পেসিফিক ব্যাপার হচ্ছে যে আমাদের হাতের এই জয়েন্ট গুলো, যেটাকে আমরা মুষ্টি করলে দেখা যায় যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলো এবং প্রথম আঙুলের প্রথম জয়েন্ট গুলো, যেটাকে আমরা প্রক্সিমাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট বলি, এইগুলোকে মেইনলি এফেক্ট করে হাতের জয়েন্ট এবং কবজি, কনুই। এগুলো নর্মালি কি হবে, ব্যথা হবে, ফুলে যাবে। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা 6 সপ্তাহ বেশি ধরে সময় ধরে আহ, ব্যথাটা হচ্ছে। তার সাথে আর একটা খুবই জরুরি জিনিস, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে এক ধরনের জড়তা হয়, যে হাত মুঠ করতে কষ্ট। এবং এই জড়তাটা প্রায় ঘন্টাখানেকের উপরে থাকে। আমাদের বয়সজনিত কারণে এক ধরনের বাত হয়, যেটা অস্টিওআর্থ্রাইটিস। সেখানেও কিন্তু হাতের জয়েন্ট এফেক্টেড হয়, কিন্তু সেখানে জড়তাটা দেখা যায় এতক্ষণ থাকে না, 30 মিনিটের কম। এটা একটা খুব বড় ডিফারেন্সিয়াল পয়েন্ট আর কি, যে আমরা অস্টিওআর্থ্রাইটিস থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে একটু আহ তফাতে বুঝতে পারি, মানে ক্লিনিক্যালি, যে তার কম্প্রেনশনে বুঝতে পারি যে এটা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস। সাধারণত পাশাপাশি জয়েন্ট গুলো, মানে এই একই সাথে দুই হাতের সবগুলো জয়েন্ট, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট বলে এটাকে, দুই সাইডের জয়েন্টকে ইনভলভ করে এবং পায়ের ছোট আঙুলগুলোকে ইনভলভ করে। এবং মেরুদণ্ডের ঘাড়ের যে জয়েন্ট গুলো, সেগুলোকে ইনভলভ করে। তবে একটা খুব মানে স্পেসিফিক ব্যাপার আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হাতের একদম বাইরের যে জয়েন্ট গুলো, এটাকে আমরা ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট বলি, একদম ছোট জয়েন্ট গুলো, এগুলোকে সাধারণত স্পেয়ার করে, ধরে না। আবার মেরুদণ্ডের মধ্যবর্তী থোরাসিক এবং লাম্বোস্যাক্রাল যে জায়গাটুকু, আমাদের ডাক্তারি ভাষায় বললে যে কোমরের আর কোমরের উপরের অংশটুকু, এটাকে আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস এফেক্ট করে না। তো এইভাবে আমরা বুঝতে পারি যে একজন রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। এটা ব্যথা, এবং এর সাথে যদি আমরা সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা না করি, কিংবা ডাক্তারের শরণাপন্ন না হই, তাহলে এটা ধীরে ধীরে আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ধরে। যেমন আমাদের মিউকোজাল এরিয়া গুলো, যেমন সাবকিউটেস কিছু নডিউল হয়। আমাদের হাতের যে এই বাইরের দিকের অংশ, এখানে বড় বড় চামড়ার নিচে এক ধরনের আহ উঁচু হয়ে উঠে এক এক ধরনের নডিউল হয়। এখানে আবার লাংস ইনভলভ করে, তারপরে হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ
ধরা শুরু করে, ধীরে ধীরে ড্যামেজ করা শুরু করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এই কারণে প্রথমেই ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করাটা খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই রোগটি সম্পর্কে আমরা জানলাম। এখন একটু আসলে জানতে ইচ্ছে করছে, এই অসুখটিতে মূলত কারা আক্রান্ত হচ্ছে? কোনো বয়স ভেদে কোনো আসলে রেঞ্জ আছে কিনা, কিংবা জেন্ডার ভেদে কোনো পার্থক্য আছে কিনা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে? এই বিষয়টি একটু জেনে নিব। সাধারণত জয়েন্ট ইনভলভ হয় বয়স্কদের। বয়স্ক বলতে আমরা পিক এজটা হচ্ছে 50, তবে এটা যে কোনো বয়সেই হতে পারে। ইভেন ছোট যারা 17 বছরের নিচে আহ, বয়স যাদের, তাদেরও এক ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, যেটাকে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলি। আর যাদের মানে, তবে এটা মেইনলি হয় হচ্ছে 50-এর আশেপাশে যারা আছে তাদের মেইনলি হয়। এবং এটা হচ্ছে মহিলাদের বেশি হয়। মহিলারা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা অনুপাত অনুযায়ী আমরা জানি যে 70 ভাগ রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে যারা আক্রান্ত হন তাদের মধ্যে 70 ভাগই মহিলা। তার মানে মহিলারা প্রায় 3 গুণ বেশি হারে পুরুষদের চাইতে বেশি আক্রান্ত হয় এই রোগে। ধন্যবাদ ম্যাম। আলোচনার প্রসঙ্গে প্রেক্ষিতে একটু বলছিলেন, বিভিন্ন আর্থ্রাইটিস থেকে উপসর্গের মাধ্যমে রুমাটয়েড আর্থ্রাইটিসটি আলাদা করার কিছু উপায় আছে। এছাড়া কি ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য আর কি কি দেখার প্রয়োজন হয়, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? এই বিষয়টি যদি একটু বলে দিতেন। আমাদের কাছে যখন একজন রোগী আসে, বিশেষ করে বাংলাদেশে, তো দেখা যায় যে একদম অনেক বেশি চলে যাওয়ার পরেই রোগীরা প্রথমেই আসে না কিন্তু, ব্যথা যখন অনেকটা বেড়ে যায় তারপরে আমাদের কাছে আসে। তো সেই জন্যই আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস সচেতনতা দিবসটা খুব জরুরি, যে আমাদের এই রোগটা সম্পর্কে জানা খুব জরুরি। ধীরে ধীরে এটা গ্রাজুয়ালি আপনার একটা থেকে একটা, এবং অ্যাডিটিভ ম্যানার, একটা জয়েন্ট থাকা অবস্থা আর একটা জয়েন্ট এফেক্ট হওয়া, এবং একই সাথে দুই হাতের আঙুলের জয়েন্ট গুলো এফেক্টেড হবে। এবং সেই সাথে কি হবে, পেশেন্টের ধীরে ধীরে আঙ্গুল ফুলে যাবে, ব্যথা হবে এবং কার্যক্ষমতা বৃদ্ধি মানে কমে যেতে থাকবে ধীরে ধীরে। এইটা হচ্ছে সিমটম নিয়ে আসবে, সাথে মর্নিং স্টিফনেস, যেটা আমরা জড়তা বলছি, এটা থাকবে। এবং তারপরে আসবে হচ্ছে আমাদের কাছে যখন ওনারা শরণাপন্ন হয়, এই সমস্ত ক্লিনিক্যাল আমাদের কিছু রক্ত পরীক্ষা করতে হয়। তো রক্ত পরীক্ষার মধ্যে প্রথমে, যেহেতু এটা একটা অটোইমিউন ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে প্রদাহের কারণে হয়, রক্তে মাত্রা মানে প্রদাহের মাত্রাটি এবং হচ্ছে ইএসআর, এই দুটো বেড়ে যায়। সাথে রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টিসিসিপি, এই দুটো খুব জরুরি। মূলত অ্যান্টিসিসিপি খুব স্পেসিফিক, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। রিউমাটয়েড ফ্যাক্টরও অনেক ক্ষেত্রেই পজিটিভ থাকে, তবে রিউমাটয়েড ফ্যাক্টর একটা নন স্পেসিফিক ডায়াগনস্টিক ফ্যাক্টর আসলে। অনেকেই দেখা যায় যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করেন, তারা শুধুমাত্র রিউমাটয়েড ফ্যাক্টরটা দেখে ডায়াগনোসিস করতে চান। আসলে রিউমাটয়েড ফ্যাক্টরটা আরো অন্যান্য রিউমাটোলজিক্যাল ডিজিজেও পজিটিভ থাকে। এই জন্য আমরা এর সাথে অ্যান্টিসিসিপি করি। এবং তার সাথে যে যে আপনার অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট, যেগুলো সিআরপি এবং ইএসআর যদি বেড়ে যায়, এগুলো কিন্তু আপনার ডায়াগনোসিসে সাহায্য করে। সাথে ডিউরেশন অফ দ্য ডিজিজ, যে কত সপ্তাহ ধরে এটা আক্রান্ত হয়েছে, মোর দেন 6 উইকস যদি থাকে, এগুলো হচ্ছে আমাদের মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার মাপকাঠি। ধন্যবাদ ম্যাম। আমি আহ, পারছি না আসলে আমার ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা। আমাকে কি শুনতে পাচ্ছেন না? আমি আসলে শুনতে পাচ্ছি না কথা। ম্যাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমার ইন্টারনেট সংযোগের গোলাগুলির জন্য আমি দুঃখিত। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে না? আহ আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। সুপ্রিয় দর্শক।
দর্শক মন্ডলী, আমি জানি না আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমি ম্যামের কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো, তা হলো চিকিৎসাটা কিভাবে করা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস অসুখের চিকিৎসা কিভাবে করা হয়? চিকিৎসা হচ্ছে আমরা প্রথমে আর্লি ডায়াগনোসিস করি, রোগীকে ডায়াগনোসিস করা মাত্র এবং সাথে সাথে চিকিৎসা শুরু করা উচিত। তো চিকিৎসার অনেকগুলো আছে, মানে ধাপ আছে। প্রথমে হচ্ছে পেশেন্টকে এডুকেট করা, যে তার রোগ সম্বন্ধে জানানো, যে এটা একটা দীর্ঘমেয়াদী অসুখ, এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, যেটাকে আমরা মানে একেবারে নিরাময় করে দিতে পারবো না, কিন্তু এই প্রতিরোধ করা যাবে। যতটুকু ড্যামেজ হয়ে যায় সেটাকে ভালো করা যাবে না, কিন্তু পরবর্তীতে যেন ফার্দার ড্যামেজ না হয় সেটা সম্বন্ধে রোগীকে জ্ঞাত করা, যে তার চিকিৎসা নেওয়া খুব জরুরি। এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চিকিৎসা শুরু করি। তো আমাদের প্রথম যে ওষুধটা আমরা দেই, মানে আমরা যেটা এভিডেন্স বেসড যেটা ট্রিটমেন্ট দেই আমরা, সেটা হচ্ছে মেথোট্রেক্সেট। এটা হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগ। এটা আমরা শুরু করি, এবং প্রথমেই আমরা মনোথেরাপি দিয়ে শুরু করি, লো ডোজে শুরু করা হয়। এবং পরবর্তীতে বিভিন্ন রক্তে বিভিন্ন মাত্রা দেখে এর ডোজ ধীরে ধীরে বাড়ানো হয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর হাইয়েস্ট ডোজে যাই। যদি প্রয়োজন পড়ে অনেক সময় এখন রিকমেন্ডেশন আছে যে আমরা স্টেরয়েড কাভারেজে পেশেন্টকে একই সাথে স্টেরয়েড এবং মানে শর্ট টাইম একটা স্টেরয়েড থেরাপি দেওয়া হয় মেথোট্রেক্সেটের সাথে। যদি মেথোট্রেক্সেট, এটা আমাদের কিছু দুইটা টার্গেট আমরা থাকে, একটা হচ্ছে 3 মাসে রোগের মাত্রা 50 ভাগ কমে যাবে, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে 6 মাসে পেশেন্ট ভালো হয়ে যাবে, রিমিশন বলি আমরা এটাকে, অথবা আর মানে রোগের যে মাত্রাটা সেটা লো ডিজিজ অ্যাক্টিভিটিতে চলে আসবে। এটা যদি অ্যাচিভ না করা যায় 6 মাসের মধ্যে, তাহলে আমরা ওষুধ চেঞ্জ করতে পারি, কিংবা আমাদের যে স্ট্যান্ডার্ড থেরাপি সেটাকে চেঞ্জ করি। তো আরো আমাদের ডিজিজ মডিফাইং ড্রাগস আছে, যেমন সালফাসালাজিন আছে, সাথে লেফলোনামাইড আছে, এগুলো আমরা ইউজ করি। এরপরেও যদি মানে পরবর্তীতে আমাদের টার্গেট অ্যাচিভ না করে, তখন আমরা বায়োলজিক্সে যাই। আমাদের দেশে এখন টোফাসিটিনিব একটা ড্রাগ, যেটা স্মল মলিকিউল জ্যাক2 ইনহিবিটর, এটা আসছে এবং এটা বেশ কম দামে পাওয়া যাচ্ছে। আমরা পরবর্তীতে বায়োলজিক্স, আসলে আমাদের দেশের মানুষ গরিব এবং অনেকেই অ্যাফোর্ড করতে পারেন না, তখন আমরা ওই যে যেটা হচ্ছে টোফাসিটিনিব, আমরা এটা ইউজ করছি। এখন এই মুহূর্তে আমাদের কাছে অনেক আধুনিক চিকিৎসা অ্যাভেলেবেল আছে, আমরা সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা খুব তাড়াতাড়ি ওষুধ শুরু করি, ম্যাথোট্রেক্সেট একটা খুব ভালো ড্রাগ, যদি রোগী সহ্য করতে পারে, কিংবা কোনো প্রতিবন্ধকতা না থাকে যে এই ওষুধটা দেওয়া যাবে, যেমন যদি কোনো একজন রোগী খুব বেশি রকম কিডনি, মানে অনেক বেশি খারাপ অবস্থায় না থাকে, তাহলে মেথোট্রেক্সেটটাই ড্রাগ অফ চয়েস, আমরা এটাকে ইউজ করি। এই হচ্ছে আপাতত এটা এখন পর্যন্ত এটার আপডেটেড ম্যানেজমেন্ট। তবে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রোগীর সচেতনতা এবং শিক্ষা। রোগটাকে জানতে হবে, এবং পরবর্তীতে যে সমস্ত মানে প্রতিবন্ধকতা আসবে, কিংবা রোগে যে দীর্ঘমেয়াদী প্রভাবগুলোকে কিভাবে ভোগ করতে হবে, সেইগুলো সম্বন্ধে শিক্ষা দেওয়াটা আসলে খুব বেশি জরুরি। আমাদের সময় আমাদের আসলে রোগীকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যয় করতে হয়। তাকে কিভাবে সে রোগটাকে প্রতিরোধ করে রাখবে, কিভাবে কি কি নিয়ম সে মানবে, এবং কিভাবে সে ওষুধগুলো খাবে, ওষুধ যে বন্ধ করা যাবে না, রোগীর ফলো আপের যে একটা প্রয়োজনীয়তা, এগুলো খুবই জরুরি। এবং সেজন্য আমরা সেই রোগীকে শিক্ষাটা আমাদের কাছে আসলে অনেক বেশি জরুরি। এখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারে। একটা হচ্ছে ধীরে ধীরে আসতে পারে রোগের সমস্ত সিমটম গুলো। এটা সাধারণত দেখা যায় বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে হয়, এবং এটা যারা ওই ইউজুয়াল এজ, যেটা মহিলাদের এবং 50 বছরের আশেপাশে যারা, তাদের যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাকে আসলে ধীরে ধীরে রোগটা শুরু হয়। প্রথমে মাইল্ড ডিজিজ থাকে, তারপর ধীরে ধীরে এটা বাড়ে, এবং একই সাথে সবগুলো জয়েন্ট দিয়ে শুরু। এটা হচ্ছে প্রথম প্রথম এটা আর্লি ডায়াগনোসিস করা যায়।
আরেক ভাবে যে হঠাৎ করে সবগুলো জয়েন্ট ইনভলভ হয়ে দেখা যায় যে সবগুলো জয়েন্ট হয় না আসলে, যেটা যেটা হঠাৎ করে শুরু হয় সেটা দেখা যায় মনো আর্টিকুলার হয়, মানে একটা জয়েন্টকে ধরে। এবং জয়েন্ট গুলো হচ্ছে হাঁটু এবং কনুই। এগুলো হচ্ছে মানে এটাকে বলা হচ্ছে অ্যাকিউট অনসেট। আমরা হঠাৎ করে শুরু হয়, ফিউ ডেজ টু ফিউ আওয়ার্স এর মধ্যে এটা পিকে চলে যাবে ব্যথাটা। তো এই সমস্ত এইভাবে যদি যখন প্রেজেন্ট করে, তখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডায়াগনোসিসে একটু প্রবলেম হয়, কারণ এই আর্থ্রাইটিসটা আবার আরেকটা আর্থ্রাইটিসের সাথে একটু মিলে যায়, যেটাকে আমরা ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস বলি, মানে গাউট, খুব সব প্রচলিত টার্ম। আর হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, যে ইনফেকশনের মাধ্যমে যে আর্থ্রাইটিসটা হয়, সেটা কিন্তু অনেকটা মিমিক করে যায়। তখন আমাদেরকে আসলে ওই যে ব্লাড টেস্ট করে রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিসিসিপি দেখে এই ডায়াগনোসিসটা কনফার্ম করতে হয়। এছাড়া আরেকটা প্রেজেন্টেশন আছে, যেটা হচ্ছে শুধুমাত্র কোনো জয়েন্টে ইনভলভ হয় না, কিন্তু টেন্ডন গুলা ইনফেক্টেড হয়, এগুলা ফুলে যায়, ব্যথা করে। সো এগুলো হচ্ছে চ্যালেঞ্জেস যে আমরা ডায়াগনোসিস করব। আবার রোগীরা এভাবেও প্রেজেন্ট করে, হঠাৎ করে কয়েকদিন কয়েক ঘন্টার জন্য ব্যথা শুরু হলো, আবার একটা এপিসোড চলে যায়, এবং তখন পরবর্তী এপিসোডে পেশেন্ট একদম ভালো থাকে। এভাবে কয়েকবার হওয়ার পরে কিন্তু দেখা যায় যে ফুল ব্লোন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ওটা ডেভেলপ করে যায়। আর একটা আছে খুব অদ্ভুত, যে যারা ডে লেবার কিংবা ধরেন কৃষক, আমাদের দেশে কৃষকেরা, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে এসেছেন তারা, তাদের জয়েন্ট গুলো ডিফর্ম হয়ে গেছে, কিন্তু তাদের কোনো ব্যথা নাই। এটাকে আর্থ্রাইটিস রুমাটাস বলা হয়। এবং এটা মানে খুব রেয়ার, কিন্তু এটা অনেকেই আসলে এরকম ভাবেও প্রেজেন্ট করে। তখন আমরা আসলে ব্লাড টেস্টের উপর ডিপেন্ড করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তো ড্যামেজ গুলো যখন হয় আমাদের, রোগীদেরকে আমার বলার একটা কথা যে হচ্ছে, আপনারা দ্রুত চিকিৎসা নেন এবং সঠিক চিকিৎসকের কাছে যান। এবং দ্রুত চিকিৎসা না নিলে যেটা হয়, জয়েন্ট গুলো শুধু ড্যামেজ হয়ে যায় না, একেবারে হয়ে যাওয়ার জন্য যথেষ্ট বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয়ে যায়। চোখের ভিতরে রিমাটয়েড নডিউল পর্যন্ত, লাংস এর মধ্যে, হার্টে প্রবলেম শুরু হয়ে যায়, লাংসে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, শরীরে এক ধরনের র্যাশ হয় যেটাকে আমরা ভাস্কুলাইটিস বলি। তারপরে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, এবং বিভিন্ন ধরনের আরো অন্যান্য অনেক ধরনের উপসর্গ হয়, যেগুলো আসলে ইভেন আমাদের মস্তিষ্কে প্রবলেম শুরু হয়ে যায়। তো সেই জন্য মানে প্রথমেই যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসকে চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু এগুলো সবই প্রতিরোধ করা সম্ভব। তো সেই জন্য সচেতনতা দিবসটা খুব জরুরি, যে রোগীদেরকে, যারা ইভেন জানেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকেই মনে করেন যে আমি তো ওষুধ খাচ্ছি আর যাবো না, কিন্তু ফলো আপটা আসলে খুব জরুরি, যে এখন তার কোন পর্যায়ে আছে, এখন কি আছে, মানে কতটুকু আগালো, কিংবা তার কিডনির কি অবস্থা, তার লিভারের কি অবস্থা, এবং মার্কার গুলো দেখে ডোজটাকে আগানো, কমানো, বাড়ানো করা, এটা খুব জরুরি। সেই জন্য ফলো আপটাও খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, আমরা কিন্তু আসলে বুঝতে পারলাম এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঠিক চিকিৎসা কতটা দরকারি। সঠিক চিকিৎসা না হলে কিংবা সঠিক ফলো আপে না থাকলে অনেক ধরনের জটিলতার শিকার হতে হয়। এমনকি জয়েন্ট ডিফর্মিটি এবং অন্যান্য সিস্টেমকে আসলে এফেক্ট করতে পারে। সুতরাং আমরা সচেতন হব। এবং ম্যাম শুরুতেই যে কথাটি আসলে বলছিলেন আমাদের, যে চিকিৎসার একটি অংশ কিন্তু সচেতন হওয়া। সুতরাং আজকের এই দিবসে আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি আসলে নিয়ম মেনে চলা, নিয়ম মেনে চিকিৎসা নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এখানে। ম্যাম বলছিলেন সঠিক চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা। একটু যদি জানতে চাই, আমরা এই সমস্যাগুলো নিয়ে আসলে কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে সর্বোচ্চ সেবাটা পাবো, কিংবা সবচেয়ে ভালো চিকিৎসাটা পাওয়ার সুযোগ আছে, একটু যদি বলে দিতেন। এখন আসলে চিকিৎসকের কাছে সঠিক চিকিৎসক বলতে আসলে প্রথমে যদি আমরা আমাদের দেশে রিউমাটোলজিস্ট মানে বাত ব্যথা বিশেষজ্ঞের সংখ্যা এখন পর্যাপ্ত না, এখন অনেক কম। তবে তারপরেও দেশের বিভিন্ন জায়গায় আমাদের রিউমাটোলজিস্টরা আছেন, এই মুহূর্তে সরকারিভাবে পোস্টেড আছেন। তো একটু খবর নিয়ে বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখানো খুবই জরুরি। যদি কোনো কারণে অন্য কোনো ডাক্তারের কাছে যেয়ে থাকেন, তাদেরও রোগীটাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেয়া, যে তাকে বলা যে আপনার ডাক্তার হচ্ছে একজন বাত ব্যথা বিশেষজ্ঞ, তার কাছে পাঠিয়ে দিলে তাহলে রোগী খুব দ্রুত একটা চিকিৎসা পেতে পারে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু মাল্টি সিস্টেম ডিজিজ,
মাল্টি সিস্টেমকে ইনভলভ করছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, এখানে আরো অন্যান্য ডিসিপ্লিনেরও অনেক ভূমিকা রয়েছে। তো একসাথে প্রথমে বাত ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসা দিবেন এবং প্রয়োজনে তিনি অন্যান্য যে কার্ডিওলজিস্ট কিংবা নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, এদের সবার ভাস্কুলার সার্জন, এদের সবারই আসলে সহযোগিতা প্রয়োজন হয়, ফিজিক্যাল মেডিসিনের প্রয়োজন হয়। তো সুতরাং সবকিছু মিলায়ে চিকিৎসাটা দিতে হয়। তবে প্রথমেই আসলে চিকিৎসার জন্য এ ধরনের উপসর্গ হলে বাত ব্যথা বিশেষজ্ঞের কাছে যাওয়াটা প্রথমেই জরুরি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমরা আজ অনেক কিছু জেনেছি এবং খুব চমৎকার ভাবে আসলে আমাদের খুব সহজ ভাবে বুঝিয়ে বলেছেন এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে এবং কিভাবে আমরা ভালো থাকতে পারবো, বিশেষ করে যারা এই অসুখে আক্রান্ত তারা কিভাবে ভালো থাকতে পারবে সে ব্যাপারে আমাদের জানিয়েছেন। ম্যাম, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে সেই কথাগুলো একটু জেনে নেবো আপনার কাছে। আমি দর্শকদের মধ্যে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আপনারা আপনার রোগকে একটুখানি অবহেলা করেন না এবং সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হন। যদি এই ধরনের কোনো উপসর্গ আপনাদের হয়ে থাকে, যত দ্রুত সম্ভব আপনি একজন বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আমরা আপনার পরীক্ষা নিরীক্ষা করা দরকার। সেখানে যদি বাত রোগ ধরা পড়ে, সাথে সাথে চিকিৎসা করলে আপনার রোগটা দীর্ঘমেয়াদী, এটাকে হয়তো আমরা একেবারে নিরাময় করে দিতে পারবো না, কিন্তু এটাকে প্রতিরোধ করা সম্ভব। যে জায়গায় অসুখটা আছে সেখানে আমরা স্থির করে দিতে পারি। জিনিসটা হচ্ছে যে একসাথে শুধুমাত্র যে আহ বাতের ব্যথা তা তো না, তার সাথে এটা আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে অক্ষম করে দেয় এবং যে কারণে আমরা দেখা যায় যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাই। দেখা যায় যে শুধু ব্যথাটা, পর্যাপ্ত চিকিৎসার পরেও ব্যথা কমে না, কারণ মানসিকভাবে আমরা এতটাই বিপর্যস্ত হয়ে যাই যে সেই কারণে আমাদের ব্যথাটা থেকেই যায়। সো আমাদের কিন্তু ওইটাকেও অ্যাড্রেস করতে হয় এবং ওই মানসিক সুস্থতার কারণে মানসিক যে আহ, চিকিৎসা সেটারও প্রয়োজন হয়। সুতরাং আপনারা খুব দ্রুত গতিতে, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা আসেন একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে এবং তার কাছ থেকে উপদেশ নিয়ে আপনাদের জীবনের মান কিভাবে উন্নয়ন করবেন। এবং সবচেয়ে জরুরি জিনিস যে দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি, এটাকে অবশ্যই মানে যেটাকে বলা হয় ইংলিশে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এটা খুব জরুরি। যে আপনারা চিকিৎসা করবে, চিকিৎসা নিচ্ছেন খুব ভালো কথা, তার সাথে ব্যায়াম, এবং চলাফেরার মানে স্থিতিশীলতা, এটা অর্জন করা খুব দরকার। আপনি যদি ব্যথার কারণে শুয়ে পড়েন, আপনার জয়েন্ট কিন্তু আরো বেশি এফেক্টেড হবে এবং সেটা কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ব্যায়ামটা খুব জরুরি, আপনার হাঁটা চলা করা খুব জরুরি। বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, আপনাকে হাঁটতে হবে রেগুলার। কিছু স্পেসিফিক ব্যায়াম আছে যেগুলো আপনার মাসেল গুলো উইক হয়ে যায়, সাধারণত জয়েন্টের আশেপাশে মাসেল গুলো, সেগুলোকে শক্তিশালী করার জন্য কিছু স্পেসিফিক ব্যায়াম আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেই নর্মালি। সেগুলো করাও খুব রেগুলার করা এবং সেগুলো মেনটেন করা। সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস বয়স্ক রোগীদের হয় এবং সাথে অনেক কোমরবিডিটিস থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, রক্তে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে অনেকের। এগুলো নিয়ন্ত্রণ করা খুব জরুরি। সো আগে আপনার অসুখে জানুন এবং এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেটা চেষ্টা করা, এবং একই সাথে ডাক্তারের সাথে আহ ডক্টরের শরণাপন্ন হয়ে তার সাথে কথাবার্তা বলে, নিজের যে সাথে যদি ডায়াবেটিস থাকে কিংবা মানসিক কোনো প্রবলেম লাগছে কিংবা কোনো রক্তে কোনো চর্বির পরিমাণ বেশি, কার্ডিওভাস্কুলার ইভেন্টস গুলো প্রিভেন্ট করার জন্য আমাদের অবশ্যই খুব সাবধানতার সাথে চলা উচিত। এই জন্য ফলো আপটা খুব জরুরি। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত ডক্টরের শরণাপন্ন হননি, তারা দয়া করে ডক্টরের শরণাপন্ন হন খুব, মানে খুব তাড়াতাড়ি। তাহলে আমরা আপনার রোগটাকে চিকিৎসা দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিরোধ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক
দর্শকদেরকে, বিশেষ করে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত আছেন, তাদেরকে আশ্বস্ত করার জন্য একটা প্রাণবন্ত জীবন যাতে তারা ফিরে পায় সে ব্যাপারে জানানোর জন্য, কি করণীয় সে ব্যাপারে বলার জন্য। ধন্যবাদ ডাক্তার নাদিয়া শবনম ম্যাম। আমি আপনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আজ আমরা কথা বলেছি রিউমাটয়েড আর্থ্রাইটিস সচেতনতা দিবস ও আমাদের করণীয়। দর্শক, এই বিশেষ আয়োজনের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাতে চাই। সেই সাথে জানাতে চাই আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফিসিট গ্লুকোসিড। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.